আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ইম্পোর্ট বিজনেস ক্লাসে স্বাগতম। এটি আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা ইম্পোর্ট বিজনেস সম্পর্কে বেসিক আলোচনা করব। সো বন্ধুরা, আমরা ইম্পোর্ট বিজনেস বলতে কি বুঝি? যে বাইরের যে কোনো একটা দেশ থেকে একটা প্রোডাক্ট এনে আমরা বাংলাদেশে বিক্রি করব, এটাই হচ্ছে ইম্পোর্ট বিজনেস। কিন্তু বন্ধুরা, এটা শুনতে যতটুকু না সহজ মনে হচ্ছে, এটা কিন্তু করতে খুব বেশি কঠিন না হলেও খুব বেশি সহজও না। এর মধ্যে অনেকগুলো কাজ করতে হয়, অনেকগুলো কমপ্লেক্স আপনার রিকোয়ারমেন্ট থাকে, অনেক কাজ, আপনার পেপারস, আপনার কাজ থাকে। তো সেগুলো সব মিলিয়েই আসলে আপনার ইম্পোর্ট বিজনেস। তো বন্ধুরা, এই ক্লাসে আমরা মোটামুটি ইম্পোর্ট বিজনেসের যে বেসিক যে ধারণাগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এর পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা কী কী নিয়ে আলোচনা করব সেগুলো আমরা এই ইম্পোর্ট বিজনেসের বেসিক ক্লাসে বা প্রথম ক্লাসে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, যেখানে আমরা ইম্পোর্ট বিজনেসের সম্পর্কে কিছুটা বিস্তারিত জেনে নিব। সো বন্ধুরা, আপনারা গ্রাফে ইম্পোর্ট বিজনেসের একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। এই গ্রাফে আমি ইম্পোর্ট বিজনেসের যাবতীয় যে সিস্টেমগুলো রয়েছে, যে কি স্টেপ রয়েছে, এগুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এখন আপনাদের সামনে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে রয়েছে প্রোডাক্ট সোর্সিং। সো বন্ধুরা, প্রোডাক্ট সোর্সিংটা আসলে কি? প্রোডাক্ট সোর্সিংটা হচ্ছে, ধরুন আপনি চায়না অথবা ইন্ডিয়া অথবা দুবাই অথবা মিশর অথবা সৌদি আরব, যে কোনো কান্ট্রিতে আপনার যে কোনো প্রোডাক্ট, সেটা হতে পারে খেজুর, আপনার হতে পারে থ্রি পিস, হতে পারে চাইনিজ যে কোনো গ্যাজেটেড পণ্য অথবা জুয়েলারি, আপনি সেই সব পণ্য আপনি ইম্পোর্ট করতে যাচ্ছেন। সেই প্রোডাক্টটা এখন আপনি ইম্পোর্ট কিভাবে করবেন, অথবা আপনি এই প্রোডাক্টটা কীভাবে সোর্সিং করবেন? এই সোর্সিং করার জন্য আপনার বিভিন্ন সাপ্লায়ারের সাথে আপনার কথা বলতে হবে, যারা আপনার এইসব প্রোডাক্টগুলো আপনার সেল করে থাকে, এবং তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আপনার কথা বলতে হবে, যে তারা এই প্রোডাক্টটা রিকোয়ারমেন্ট কী কী, বা এই প্রোডাক্টটা কত দামে সেল করতেছে। হ্যাঁ, এখন এই যে দামে সেল করতেছে, এখন এই সেলসের যে বিষয়টা, এই সেলসের আপনার বিষয়টা আবার সেলস কন্ট্রাক্টের মধ্যে আপনার চলে আসে। এখন এই সেলস কন্ট্রাক্ট বিষয়টা আপনার কি? বন্ধুরা, এই সেলস কন্ট্রাক্ট বিষয়টা হলো যে কোনো প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা আপনি চুজ করেছেন বা সিলেক্ট করেছেন, সেই প্রোডাক্টটা আপনি কিভাবে কিনবেন। এছাড়া আপনার এই সেলস কন্ট্রাক্টের ভিতর আপনার উল্লেখ থাকবে আপনার পণ্যের যাবতীয় বিবরণ, যেমন আপনার পণ্যের ধরন, আপনার পণ্যের গুণগত মান, এছাড়া আপনার পণ্যে আপনি কতটুকু পণ্য আপনি নিতে চাচ্ছেন, বা আপনার পণ্য কতগুলো রয়েছে, সেগুলো এই সেলস কন্ট্রাক্টের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন আপনি একটি মোবাইল ফোন আনতে চাচ্ছেন চায়না থেকে, তাহলে আপনার সেলস কন্ট্রাক্টে উল্লেখ থাকবে আপনার মোবাইলে মডেল নাম্বার কত, রং, কালার এবং স্পেসিফিকেশন সঠিকভাবে আপনার এই সেলস কন্ট্রাক্টে আপনার উল্লেখ থাকবে। এরপরে উল্লেখ থাকবে আপনার প্রাইস বা মূল্য নির্ধারণ, যেমন আপনার প্রতিটি পণ্যের দাম বা প্রতিটি প্রোডাক্টের দাম, এবং এই মোট আপনি সাপোজ আপনি 100টা আপনি প্রোডাক্ট আনতে যাচ্ছেন, এই 100টা প্রোডাক্টের আপনার টোটাল যে প্রাইস, সেটা আপনার সঠিকভাবে এই আপনার সেলস কন্ট্রাক্টের ভিতরে আপনার উল্লেখ থাকবে। এছাড়া আরও উল্লেখ থাকবে আপনার ডেলিভারি খরচ, আপনার প্যাকেজিং খরচ, আরও যে অন্যান্য অতিরিক্ত যে খরচগুলো থাকবে, সেগুলো আপনার এই সেলস কন্ট্রাক্টের মধ্যে উল্লেখ থাকবে। এরপরে থাকবে হচ্ছে পরিশোধের শর্ত, অর্থাৎ কবে, কিভাবে এবং কত টাকা পরিশোধ করবেন, তা আপনার এই সেলস কন্ট্রাক্টের মধ্যে উল্লেখ থাকবে। যেমন আপনি কি আংশিক পেমেন্ট করবেন, যেমন অর্ডার দেওয়ার সময় 30% এবং আপনার ডেলিভারির সময় 70%। এছাড়া আপনার পেমেন্ট মেথড উল্লেখ থাকবে, যেমন আপনার ব্যাঙ্ক ট্রান্সফার, এলসি ইত্যাদি। এরপরে আপনার আরও যে বিষয়টা উল্লেখ থাকে, সেটা হচ্ছে ডেলিভারি সময়সীমা, যেমন পণ্য কখন ডেলিভারি করা হবে, সেটা এই সেলস কন্ট্রাক্টের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, যেটা কিনা আপনার একজন ইম্পোর্ট এবং সাপ্লায়ারের মধ্যে হবে। বন্ধুরা, এবার আমরা আসি পেমেন্ট মেথডে, অর্থাৎ
আপনি যে প্রোডাক্টটা কিনেছেন বা যেই সাপ্লায়ার কাছ থেকে আপনি চাইনিজ প্রোডাক্টটা কিনেছেন সেই সাপ্লায়ারকে তো আপনাকে পেমেন্টটা করতে হবে। এখন সাপ্লায়ারকে পেমেন্ট করার জন্য যে সমস্ত পেমেন্ট মেথড রয়েছে এবং সেলস কন্ট্রাক্টে আমরা যে সমস্ত বা যে পেমেন্ট মেথডে আমরা ডিল করেছিলাম সেটা অনুযায়ী তাকে আমাদের পেমেন্টটা করে দিতে হবে। যেমন কয়েকটি জনপ্রিয় পেমেন্ট মেথড হচ্ছে LCTT অথবা ক্যাট। এর যে কোনো একটা পেমেন্ট মেথড ব্যবহার করে আমরা কিন্তু সাপ্লায়ারকে পেমেন্টটা করে দিতে পারবো। এবার বন্ধু আমি বলি যে আসলে যে কয়েকটা আমি বললাম যে হচ্ছে LCTT অথবা ক্যাট, এইগুলো আসলে কি? LC হচ্ছে আপনার লেটার অফ ক্রেডিট, অর্থাৎ বাংলাদেশে আপনার যে কোনো প্রোডাক্ট আমদানি করার জন্য সবথেকে নিরাপদ এবং সবথেকে জনপ্রিয় বলতে পারেন যে পেমেন্ট মেথড বা সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে LC। এবং আরেকটা হচ্ছে TT, অর্থাৎ আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন। আর একটা হচ্ছে আলিবাবা ট্রেড অ্যাসুরেন্স, অর্থাৎ আপনি আলিবাবা প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার সাপ্লায়ারকে আপনি আপনার প্রোডাক্টের জন্য পেমেন্টটা করে দিতে পারবেন। বন্ধু আরেকটা কথা হচ্ছে, আপনি চাইনিজ হোক বা দুবাই হোক বা ইন্ডিয়া হোক, আপনি যেই দেশ থেকে পেমেন্টটা নিয়ে আপনি যেই দেশ থেকে হচ্ছে প্রোডাক্ট আনেন না কেন, সেই দেশের সাপ্লায়ারকে আপনাকে যে কারেন্সিতে আপনার পেমেন্টটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই ডলার হতে হবে। কারণ আপনি দেখবেন আপনি ডিল করার সময় সেই দেশের সাপ্লায়ারের সাথে ডিল করার সময় ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনাকে ডলারে পেমেন্টটা করতে হবে। এবং বন্ধুরা আপনি যখন পেমেন্টটা করবেন তখন কিন্তু আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে সাপ্লায়ারটা ট্রাস্টেড কিনা, বা সাপ্লায়ার আপনার আলিবাবাতে সে ভেরিফাইড কিনা, এবং সে আলিবাবাতে কত দিন ধরে বা কত বছর ধরে সে কেনাবেচা করছে, আপনাকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন পেমেন্ট করার সময় সে ভেরিফাইড কিনা। এবং বন্ধুরা আমরা কিন্তু এই লেসনে শুধুমাত্র বেসিক আইডিয়া দিয়ে রাখছি, আমরা কিন্তু এর পরবর্তী যে লেসনগুলো থাকবে সেখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এই যে সমস্ত বিষয় আমরা এখন কথা বলছি। সো আমরা তো পেমেন্টটা তো করে দিলাম, এখন আমাদেরকে শিপ করতে হবে, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা কিনলাম সেটা আমাদের বাংলাদেশে আনতে হবে। সেটা যে কোনো দেশ থেকে হতে পারে, চায়না হতে পারে, ইন্ডিয়া হতে পারে, বা মিডল ইস্ট বা দুবাই, সৌদি আরব, যে কোনো দেশ থেকে এখন সেই প্রোডাক্টটা আমাদের দেশে আনতে হবে। এখন সাপ্লায়ার কাছ থেকে বা সেই দেশ থেকে আপনি আপনার প্রোডাক্টটা দুইভাবে আপনার দেশে আনতে পারেন, একটা হচ্ছে বাই সি, একটা হচ্ছে বাই এয়ার। এখন আপনি যদি বাই সিতে নিয়ে আসেন তাহলে আপনার অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন আপনি অনেক বিশাল পরিমাণ পণ্য অথবা অনেক বড় পরিমাণ পণ্য খুব সহজে আপনি আনতে পারবেন এবং কম খরচে আনতে পারবেন। আরেকটা হচ্ছে বাই এয়ার, আপনার যদি এমন প্রোডাক্ট থাকে না আমাকে দ্রুত আনতে হবে, মানে খুব ফাস্ট আনতে হবে, তাহলে বাই এয়ারটা হচ্ছে আপনার জন্য বেস্ট। কিন্তু এটা মনে রাখবেন বাই এয়ারটা কিন্তু অনেক বাই সি এর চেয়ে কিন্তু তুলনামূলক খরচটা কিন্তু একটু বেশি পড়বে আপনাদের। এখন সেটা অনুযায়ী আমাদের শিপমেন্টটা রেডি করতে হবে। এখন এই শিপমেন্টটা আপনার রেডি করবে কে? এখন এটা ডিপেন্ড করবে আপনার সেলস কন্ট্রাক্টের ওপরে। এখন সেলস কন্ট্রাক্টের ওপরে আমরা যে ইনকোটার্মটা ব্যবহার করেছি যদি সেটা নির্দেশ করে যে শিপমেন্টটা আমার সাপ্লায়ার করবে, তাহলে তাকে শিপমেন্টটা অ্যারেঞ্জ করতে হবে। অর্থাৎ সাপ্লায়ার আপনার পণ্য প্যাকেজ থেকে শুরু করে আপনার দেশে প্রোডাক্ট পাঠানোর জন্য জাহাজ বা ফ্লাইট বুক করবে, এবং ইনকোটার্ম অনুযায়ী যদি শিপমেন্টের দায়িত্ব আমার কাঁধে আসে তাহলে ইম্পোর্টার হিসাবে সম্পূর্ণ শিপমেন্টের দায়িত্ব আমাকে অ্যারেঞ্জ করতে হবে। যেমন শিপমেন্ট বুকিং, বিমা এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমাকেই প্রসেস করতে হবে। সো বেসিক্যালি বলতে গেলে ইনকোটার্মসের ওপরেই আপনার হচ্ছে ডিপেন্ড করে বা তার উপরেই ভিত্তি করে আপনার শিপমেন্টটা হয়ে থাকে। এখন এই ইনকোটার্মটা আসলে কি বা এর ভূমিকাটা আসলে কি? আপনার ইনকোটার্মটা বলতে গেলে হচ্ছে আপনার যেমন শিপমেন্টের দায়িত্ব, খরচ এবং যাবতীয় যা ঝুঁকি থাকে এর উপর পড়বে। যেমন FOB ফ্রি অনবোর্ড, অর্থাৎ সাপ্লায়ার পণ্য জাহাজে তুলবে, এরপর থেকে দায়িত্ব ইম্পোর্টারের।
আরেকটা হচ্ছে যেমন CIF কস্ট ইন্স্যুরেন্স ফ্রাইট, অর্থাৎ সাপ্লায়ার শিপিং এবং বিমান খরচ বহন করবে। আরেকটা হচ্ছে EXW অর্থাৎ এক্স ওয়ার্কস, অর্থাৎ ইম্পোর্টারকে পুরো শিপমেন্টে নিজের দায়িত্বে সম্পূর্ণ করতে হবে। বেসিক্যালি এটাই হচ্ছে ইনকোটার্মস এবং এর ভূমিকা। আমরা পরবর্তী যে লেসনগুলো থাকবে সেখানে আমরা আরও বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। এখন শিপমেন্টটা অ্যারেঞ্জ করার জন্য আমাদের শিপিং এজেন্টের সাথে কথা বলতে হবে। এখন শিপিং এজেন্টের সাথে আমাদের যাবতীয় ইনফরমেশন শেয়ার করতে হবে, বা শেয়ার করার পরে সে আমাদের প্রোডাক্টের জন্য স্পেস বুকিং দিয়ে অথবা কন্টেইনার বুকিং দিয়ে বাই এয়ার অথবা বাই সিতে বাংলাদেশে আনার ব্যবস্থা করবে। এখন কথা বলা যাক কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে। কাস্টম ক্লিয়ারেন্স ব্যাপারটা কি? মনে করুন আপনার প্রোডাক্টটা বাই সিতে অথবা বাই এয়ারে প্রোডাক্টটা আপনার ঢাকা এয়ারপোর্টে অথবা চট্টগ্রাম পোর্টে আসছে। এখন প্রোডাক্টটা চট্টগ্রাম পোর্টে আসার পরে প্রোডাক্টে কাস্টম ক্লিয়ারেন্স করতে হবে। অর্থাৎ এই প্রোডাক্টটা আসলো, আমরা কিন্তু খুব সহজে বা এমনি গিয়ে কিন্তু আমরা প্রোডাক্টটা নিয়ে আসতে পারবো না। এই আমার যে প্রোডাক্টটা আসছে সেটা কাস্টমসে অ্যাসেসমেন্ট হবে। এছাড়া আমি যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা কাস্টম ডিউটি ভ্যাট কত, এছাড়া আমি কোনো অবৈধ প্রোডাক্ট নিয়ে আসছি কিনা, এই সব কিছুই কিন্তু তারা চেক করে আমাদের প্রোডাক্টটা ক্লিয়ার করে দিবে। আর এই যে পুরো একটা কাস্টম ক্লিয়ারেন্স প্রক্রিয়া, এই কাজটাতে আমাদের সাহায্য করবে একজন CNF এজেন্ট। আমাদের কিন্তু আগে থেকেই একজন CNF এর সাথে কথা বলে রাখতে হবে, এবং যখন আমাদের প্রোডাক্টটা চট্টগ্রাম পোর্টে আসবে তখন কিন্তু আমরা তাকে ইনফর্ম করব এবং আমাদের যাবতীয় যত ডকুমেন্টস রয়েছে আমরা তাকে দিব, এবং আমাদের ডকুমেন্টসগুলো দিয়ে এবং তার ডকুমেন্টসগুলো দিয়ে সে আমাদের প্রোডাক্টটা কাস্টম ক্লিয়ারেন্স করে দিবে। এবং এটাই হচ্ছে মূলত কাস্টম ক্লিয়ারেন্স। আশা করি আমি খুব সহজে আপনাদেরকে কাস্টম ক্লিয়ারেন্স কী এবং কেন দরকার এবং এটা কিভাবে করতে হয় এটা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন বন্ধুরা আমি যদি একটু শর্টে বলি যে এই আপনার প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে সেলস কন্ট্রাক্ট, তারপরে পেমেন্ট মেথড, তারপরে শিপমেন্ট এবং সর্বশেষে কাস্টম ক্লিয়ারেন্স, এই যে পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু একটা সাকসেসফুল ইম্পোর্ট প্রসেস হয়ে থাকে। সো আমরা এতদিন জেনেছি যে বাইরে থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসাই হচ্ছে ইম্পোর্ট বিজনেস, কিন্তু এটার সাথে বা এটার পিছনে কিন্তু আরও অনেকগুলো কাজ করতে হয়। এই কাজগুলো আমরা কিভাবে করব এবং আমাদের কোন কোন বিষয়গুলোর ওপর আমাদের দক্ষ হতে হবে সেটাই কিন্তু আমাদের এই কোর্সে আমি আলোচনা করেছি। আপনারা এর পরবর্তী লেসনে স্টেপ বাই স্টেপ এবং আরও ডিটেইলসে এই সমস্ত বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পারবেন। যেমন আমাকে ইম্পোর্ট বিজনেস শুরু করার আগেও, অর্থাৎ এই প্রোডাক্ট সোর্সিং, সেলস কন্ট্রাক্ট, পেমেন্ট, শিপমেন্ট, কাস্টম ক্লিয়ারেন্স, এই সমস্ত কাজ করার আগেও এর পিছনে আমাকে আরও অনেকগুলো কাজ করতে হবে। আমি যে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করব সেটার জন্য আমার একটা লিগ্যাল এন্টিটি থাকবে বা আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের প্রয়োজন হবে। এই পুরো সমস্ত বিষয়টাকে আমি আমার কোর্সের মধ্যে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা প্রতিটা লেসন ভালোভাবে শেষ করেন তাহলে আপনাদের জন্য এই পুরো প্রক্রিয়াটা খুব সহজ হয়ে যাবে, এবং আমি আশা করি আপনাদের ইম্পোর্ট বিজনেস আপনারা খুব সহজেই স্টার্ট করতে পারবেন।